মাত্র 7 বছরের ছোট্ট একটি বাচ্চা মেয়ে মোমো। এখনো সে তেমন কিছুই বোঝে না। তবে তার জীবনের একমাত্র আশ্রয় ও আপন মানুষ হলো তার বাবা। বাবার যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসায় সে বড় হয়ে উঠছিল। অথচ সেই বাবার জীবনটাও কিন্তু একদমই সহজ ছিল না, কারণ তার বাবা ছিল বাক প্রতিবন্ধী। সে কানেও শুনত না এবং কথাও বলতে পারত না। তবুও সে জীবনের প্রত্যেকটি মুহূর্তে নিজের সমস্ত শক্তি দিয়ে সে তার মেয়েকে আগলে রেখেছে। তাকে খুশি রাখার জন্য প্রতিনিয়ত নিজের জীবনের সঙ্গে লড়াই করে চলেছে, কারণ মোমোর জীবনে সে ছাড়া কেউ ছিল না। মোমোর মা অনেক বছর আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু হঠাৎ করে একদিনেই বাবা মেয়ের জীবনে সবকিছু যেন একদম দমকা হওয়ার মতো বদলে যায়। মোমোর সহজ সরল বাবাকে ফাঁসিয়ে দেওয়া হয় একটি মিথ্যে কেসের মামলায়। ফলে তার বহু বছরের কারাদণ্ড হয়ে যায়। বোবা হওয়ার কারণে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না সে। কিন্তু যে বাবাকে ঘিরেই মোমোর ছোট্ট একটি দুনিয়া ছিল, সেই বাবাই যদি তার জীবন থেকে চলে যায়, তখনই নিষ্ঠুর পৃথিবীতে মোমো কিভাবে বেঁচে থাকবে? তো পরবর্তীতে মোমোর জীবনে কি হয়েছিল? মোমোর মতো ছোট একটি বাচ্চা কি তার বাবাকে বাঁচাতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। একজন বাবা তার সন্তানের জন্য কি কি করতে পারে, আর একজন সন্তান তার বাবার জন্য ঠিক কোন পর্যায়ে যেতে পারে, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। গল্পের শুরুটা আপনার মুখে হাসি ফোটালেও গল্পটি দেখতে দেখতে কখন যে আপনার চোখে অশ্রু চলে আসবে সেটা আপনি বুঝতেও পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অসহায় এক বাবা মেয়ের জীবনযুদ্ধের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার অনেক ছোট্ট একটি শহরে, যেখানে আমরা একটি পুলিশ ইনভেস্টিগেশন রুমের দৃশ্য দেখতে পাই। এই রুমগুলোতে মূলত আসামিদেরকে জেরা করা হয়। তো এখানে হাতকড়া পরা অবস্থায় ইশারায় কথা বলছিল একটি মেয়ে। মূলত মেয়েটি ছিল বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, তবে হাত করার জন্য সে সুন্দরভাবে তার কথাগুলো বোঝাতে পারছিল না, তাই তার হাত করা খুলে দিতে বলা হয়। এরপর মেয়েটি সবকিছু খুলে বলার চেষ্টা করে, আর সাইড থেকে মেয়েটির সঙ্গে একজন সাইন ল্যাঙ্গুয়েজে তার যাবতীয় কথা শুনছে এবং তার সঙ্গে কথা বলছে। এই মেয়েটির নাম ছিল মোমো। মোমো আসামির সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে মূল ঘটনা আসলে কি। মূলত মেয়েটির নামে চুরির অভিযোগ আনা হয়েছে। তো আসামি মোমোকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে সে চুরি করতে বাধ্য হয়েছে, কারণ সে যেখানে কাজ করে সেখানে তার উপর অমানবিক নির্যাতন করা হয়, যার কারণে সে রাগে ক্ষোভে চুরি করতে বাধ্য হয়েছে। তবে মোমো মন থেকে বিশ্বাস করে যে সে নির্দোষ। সবকিছু শোনার পর মেয়েটিকে আবারও জেলে পাঠানো হয়। তবে মোমো মন থেকে বিশ্বাস করে যে মেয়েটি নির্দোষ, কারণ মোমো মানুষের চোখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারে যে তার মনের মধ্যে আসলে কি চলছে। তাই সে মেয়েটিকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যায় সমস্ত এভিডেন্স জোগাড় করার জন্য। সে সেই দোকান মালিকের সঙ্গেও কথা বলে, যেখান থেকে সেই মেয়েটিকে চুরি করার অপবাদ দেওয়া হয়েছিল। আর মোমোকে এত উদ্বিগ্ন দেখে একজন পুলিশ জিজ্ঞাসা করে, আমি একটি বিষয় লক্ষ্য করেছি, আপনি সবসময় প্রতিবন্ধী মানুষদের জন্য অনেক বেশি পরিশ্রম করে থাকেন, এমনটা কেন? এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ মোমোর অতীত জীবনে। এখানে আমরা মোমোকে দেখতে পাই। এ সময় মোমোর বয়স ছিল মাত্র 7 বছর, যে কিনা তার বাবার সঙ্গে খুব সুন্দরভাবে তার দিনগুলো পার করছিল। মোমোর বাবার নাম ছিল জিয়ান, যে কিনা মোমোকে তার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসে। তবে জিয়ানও ছিল একজন বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারত না, কিন্তু তার একমাত্র মেয়েকে সে সবসময় পরম যত্নে মানুষ করত। সে প্রতিদিন কাজ করে তার মেয়েকে ভালো রাখার চেষ্টা করে, আর তার মেয়েও তাকে ভীষণ ভালোবাসে। সে ছোট্ট একটা মানুষ হলেও সেও তার বাবার খেয়াল রাখার চেষ্টা করে। মোমোর বাবা জিয়ান আসলে খুবই অল্প আয় করত, তবে তারপরও তাদের বাবা মেয়ের জীবন বেশ ভালোভাবেই চলছিল। তাদের জীবনে যেন সুখের কোনো কমতি ছিল না। তো জিয়ান যখন প্রতিদিন কাজে যায়, তখন সে তার সঙ্গে করে তার মেয়ে মোমোকেও নিয়ে যায়। কারণ সে যেহেতু কথা বলতে পারে না, তাই মোমো তার বাবার সমস্ত কথা মানুষের কাছে বুঝিয়ে দিত। এমনকি তার বাবাকেও সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্য মানুষ কি বলছে সেটা বুঝিয়ে দিত। অর্থাৎ সে ছিল তার বাবার ট্রান্সলেটর। ছোটবেলা থেকেই তাদের বাবা মেয়ের বন্ডিং অনেক ভালো হওয়ার কারণে মোমো এবং তার বাবা জিয়ান দুজনই দুজনের কথা খুব তাড়াতাড়ি বুঝে ফেলত। মোমো এবং জিয়ান আসলে একটি প্রতিবন্ধী সেন্টারে থাকত, যার কারণে মোমো এই সমস্ত স্পেশাল মানুষের কথা খুব সহজেই বুঝতে পারে। তো একদিন সন্ধেবেলায় বাসায় ফিরে জিয়ান মোমোকে পড়ানোর সময় অন্যান্য বাক প্রতিবন্ধীরা সবাই একসঙ্গে খেলা করছিল। তবে এমন সময় তাদের ভেতর একটা ঝামেলা শুরু হয়ে যায়, আর সেই ঝামেলা জিয়ান থামাতে গিয়ে নিজেই ঝামেলায় পড়ে যায়। এমনকি সেই ঝামেলা একদম হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এই বিষয়টি যখন মোমো লক্ষ্য করে, তখন তার বাবা এবং সকল বাক প্রতিবন্ধীরা এমন একটা ভাব করে তাদের ভেতর কিছুই হয়নি। মূলত তারা সবাই মোমোর মানসিক বিকাশের দিকটা খেয়াল রাখত, যাতে করে তার ভেতরে কখনো কোনো খারাপ ইফেক্ট না পড়ে। তাছাড়া এখানে সবাই মোমোকে ভীষণ ভালোবাসত। আসলে মোমো এতটাই শান্ত এবং আদরে ছিল যে তাকে ভালো না বেশি কোনো উপায় নেই। মোমো সবার সাথে হাসি আনন্দে মেতে ওঠে। তাদের এই হাসি আনন্দ এবং নাচের মধ্য দিয়ে তাদের ভেতরে যে ঝামেলা হয়েছিল এগুলো সবাই ভুলে যায়। তবে মোমোদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ হঠাৎ করে তাদের ডোরবেল বেজে ওঠে। তারা দেখতে পায় এখানে পুলিশ এসেছে। মূলত পুলিশের কাছে একটি রিপোর্ট আছে, এই প্রতিবন্ধী সেন্টারে নাকি অনৈতিক কাজ চলছে, যার কারণে পুলিশ এখানে এসেছে। পুলিশ তখন ভেতরে এসে দেখতে পায় সবাই খুব হাসি আনন্দে আছে। এরপর তারা যখন সবার কাছে জিজ্ঞাসা করে যে তারা কোনো অবৈধ কাজ করছে কিনা, তখন সবাই একসঙ্গে অস্বীকার করে। তাই পুলিশের মাথাটাই যেন একদম ঘুরে যায় এই বাক প্রতিবন্ধীরা সবাই এক হয়ে কি বলছে সেটা বোঝার জন্য। আর মোমো এখানে পুলিশের অবস্থা দেখে হাসছিল, আর বাকিরা তখন নিশ্চিন্তে চলে যায় ঘুমানোর জন্য। এরপর জিয়ান দরজা বন্ধ করে তার পুরনো একটি অ্যালবাম বের করে ফেলে,
যেখানে মোমোর ছোটবেলার ছবি এবং তার ওয়াইফের ছবি ছিল। আসলে একসময় তার অনেক সুখের একটি সংসার ছিল, তবে এখন সেই সবকিছুই যেন অতীত। এমন সময় মোমো তার বাবাকে এই অ্যালবামটি দেখে ফেলে, আর সে তার কাছে জিজ্ঞাসা করে, মা কি আর কখনোই ফিরে আসবে না? একথা শুনে জিয়ানের মন খারাপ হয়ে যায়। সেই সাথে সে পরিস্থিতি সামলানোর জন্য মেয়েকে ইশারা দিয়ে বলে, তোমাকে আমি অনেক বড় একটি স্কুলে ভর্তি করাবো। তবে এতটুকু বাচ্চা মেয়ে বুঝতে পারে যে বড় স্কুলে পড়ার জন্য তার বাবাকে অনেক টাকা জোগাড় করতে হবে, এতে তার বাবার অনেক পরিশ্রম হবে। যার কারণে মোমো বলে যে তার বড় স্কুলে পড়ার কোনো ইচ্ছে নেই, সে বড় স্কুলে যেতে চায় না। কিন্তু মোমোর বাবা তাকে বুঝিয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই মা, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যখন বড় হবে তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট তো আমাদেরকে স্পর্শই করতে পারবে না। এরপর জিয়ান পুরাতন একটা ছবি দেখালে মোমো তার বাবাকে দেখে হাসতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের বাবা মেয়ের জীবন। কয়েকদিন পর হঠাৎ করে একদিন সকালে মোমো বসে তরমুজ খাচ্ছিল। ঠিক সেই সময় তাদের ডোরবেল বেজে ওঠে। দরজা খুললেই দেখা যায় মোমোর মা জিং এসেছে। এতদিন পর মোমো তার মাকে দেখে একদম অবাক হয়ে যায়। আসলে মোমোর বাবা মায়ের অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, আর ডিভোর্সের পর থেকে মোমো তার বাবার সঙ্গেই থাকে। এদিকে জিং এতদিন পর তার মেয়েকে নিতে এসেছে। জিং এখানে জিয়ানকে বলে, তুমি আমার জীবনটাও নষ্ট করেছ, এখন আমার মেয়ের ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো তুমি আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, আমি ভালো চাকরি করে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। কিন্তু জিয়ান তো তার মেয়েকে প্রচন্ড ভালোবাসে, তাই সে কোনোভাবেই তার মেয়েকে দিতে রাজি হয় না, কারণ ছোট থেকে এই পর্যন্ত সে তার মেয়েকে মানুষ করতে পেরেছে, তাহলে বাকি জীবনটাও সে করতে পারবে। আজ হঠাৎ করে এসে তার মেয়েকে নিয়ে যেতে চাইলে সে কেন দেবে? যার কারণে জিয়ান ইশারা দিয়ে জিনকে বলে, আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি যে করেই হোক কোনো একটা কাজ করে মেয়েকে ভালো স্কুলে পড়াবো, ওকে ভালো রাখবো, ওর ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলব। এরপর জিয়ান এসে তার বাক প্রতিবন্ধী বন্ধুদেরকে সবকিছু খুলে বলে। আর মোমোর মা জিঙের কথা শুনে সবাই প্রচন্ড রেগে যায়, কারণ কেউ মোমোকে জিঙের কাছে দিতে চায় না। তাই তারা জিয়ানকে দ্রুত একটা কাজের ব্যবস্থা করতে বলে, কারণ মোমোর মা জিং যদি এখন কোনো মামলা করে দেয় তাহলে এই অজুহাতে সে তার মেয়েকে নিয়ে যেতে পারবে। জিয়ান তখন তাদেরকে এটাও বলে যে জিং তাকে এই হুমকিও দিয়ে গিয়েছে যে সে আদালতে মামলা করবে। তবে সেখানে আবার আদালতের একজন আইনজীবী ছিল, যার নাম হচ্ছে লাবু। সে তখন জিয়ানকে এসে সান্ত্বনা দেয় এবং তার জন্য একটি কাজের ব্যবস্থা করতে পরের দিন সে তাকে তার একজন সহকারীর কাছে নিয়ে যায় এবং তার ড্রাইভার হিসেবে সেখানে জিয়ানকে কাজ ঠিক করে দেয়, যাতে জিয়ান ড্রাইভারি করে যেই টাকা পাবে সেই টাকা দিয়ে তার মেয়ের যাবতীয় খরচ চালাতে পারবে। এদিকে জিং আদালতে এসে উকিলকে টাকা দিয়ে তার দিকে রায় ঘুরিয়ে নেয়। কোর্টে জিয়ানকে ডেকে পাঠানো হলে জিজ্ঞাসা করা হয় জিয়ান তার মেয়েকে কোন ভালো স্কুলে ভর্তি করিয়েছে, কিন্তু জিয়ান তখন কিছুই বলতে পারে না। যার কারণে জিং আদালতের কাছে জানায় যে তাদের মেয়ে শুধুমাত্র তার কাছে থাকলেই ভালো থাকবে, তাই তাকে যেন তার মেয়েকে দিয়ে দেয়া হয়। সেই সাথে জিং আদালতে বলে, যখন আমাদের ভেতরে ডিভোর্স হয়েছিল তখন চুক্তি হয়েছিল যে মেয়েকে যদি সে ভালোভাবে দেখাশোনা করতে না পারে তাহলে মেয়ের দায়িত্ব সে পাবে। জিংয়ের এই সমস্ত কথা আদালতে জিয়ানকে একজন সাইন ল্যাঙ্গুয়েজার বুঝিয়ে বলে। এরপর জিয়ান আদালত থেকে খুবই হতাশ হয়ে তাদের বাড়িতে ফিরে আসে। জিয়ান এসে দেখতে পায় মোমো সবার সাথে এখানে কতটা আনন্দে আছে। সবসময় সে কোনো না কোনো দুরন্তপনা এবং ছোটাছুটিতে ব্যস্ত থাকে। এটা দেখে জিয়ানের মনটা আরো খারাপ হয়ে যায়, কারণ যে কোনো মুহূর্তে জিং এসে তার মেয়েকে নিয়ে যেতে পারে। তখন জিয়ান কি করে একা থাকবে, এসব ভেবেই যেন জিয়ানের চোখে অশ্রু চলে আসছিল। জিয়ান তখন কাউকে কোনো কিছু না বলে চুপচাপ তার রুমে গিয়ে বসে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে মোমো এসে তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার কি হয়েছে? জিয়ান তখন তার মেয়েকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তবে জিয়ান হাল ছেড়ে দেয় না, সে খুব দ্রুত তার মেয়েকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে চায়, যাতে জিং তার মেয়েকে কোনোভাবেই না নিয়ে যেতে পারে। তাই পরের দিন জিয়ান ড্রাইভিং এর কাজ করতে যায়। সেখানকার মালিকের নাম ছিল মেয়ে। জিয়ান তখন মেয়েকে অনেক অনুরোধ করে বলে তার মেয়ে মোমোকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্রথমে মেয়ে এমনটা করতে রাজি হয় না, কারণ আজকেই ছিল তার কাজের প্রথম দিন। জিয়ান তখন তাকে বুঝিয়ে বলে, আসলে আমার মেয়ে খুবই ভালো এবং অনেক ট্যালেন্টেড, তুমি ওকে শুধুমাত্র একটি সুযোগ করে দিলে ভবিষ্যতেও ভালো কিছু করবে। এই বলে সে তার কাছে থাকা একটি ফোন বের করে এবং মেয়েকে মোমোর রেকর্ড করা একটি কবিতা শুনিয়ে দেয়, যেটা মোমো নিজে লিখেছিল, এবং সে তাকে এই শহরের সবচেয়ে বড় আর ভালো স্কুলে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়। তাই মেয়ে তখন জিয়ান আর মোমোকে সাথে করে নিয়ে সে স্কুলে আসে এবং মোমোকে ভর্তি করানোর জন্য যাবতীয় সব ব্যবস্থা করে ফেলে। টিচার মোমোকে ভর্তি করার সময় কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু মোমো টিচারের কথায় কোনো উত্তর দেয় না। সে এমন একটা ভাব ধরে থাকে যেন সেও বোবা, তার বাবার মতো সেও কথা বলতে পারে না। এটা দেখে ম্যাডাম একটু চিন্তিত হয়ে যায়। তখন মেয়ে ম্যাডামকে কনফারেন্স করে বলে, আসলে ও বাচ্চা মানুষ তো, তাই হয়তো আপনাকে দেখে ভয় পাচ্ছে। তখন মোমোর বাবা আর মেয়ে মোমোকে ইশারা করে কথা বলতে বলে, আর মোমো সঙ্গে সঙ্গে কবিতা বলতে শুরু করে। মোমোর চমৎকার কবিতা আবৃত্তি শুনে টিচার অনেক খুশি হয়ে যায়। সেই সাথে জিয়ানের মুখেও হাসি ফুটে ওঠে। আর এখানে টিচার বুঝতে পারে যে মোমো আসলে অনেক মেধাবী একটি বাচ্চা, তাই সে মোমোকে তার স্কুলে ভর্তি করে তাকে সুন্দরভাবে লেখাপড়ার সুযোগ করে দেয়। এরপর তারা বাইরে বের হলে জিয়ান আর মেয়ে একটু আলাদাভাবে কথা বলে। মেয়ে এখানে জিয়ানকে ইশারা দিয়ে বুঝিয়ে বলে, কোর্টে তোমার স্ত্রীর বিরুদ্ধে কেস লড়তে গেলে উকিলকে অনেক টাকা দিতে হবে। শুধু মেয়েকে স্কুলে ভর্তি করলে হয়ে যাবে বিষয়টি এমন নয়, স্কুলের যাবতীয় খরচ বহনের পাশাপাশি মেয়েকে ভালো রাখার জন্য খরচ আছে, এবং এই কেস থেকে রেহাই পেতে গেলেও তার জন্য অনেক টাকা খরচ করতে হবে।
আর এই টাকাগুলো শুধুমাত্র ড্রাইভারি করে ম্যানেজ করা সম্ভব নয়। তারা এখানে ইশারায় বিভিন্নভাবে কথা বলে, ছায়ার সঙ্গে খেলা করে আনন্দ করতে থাকে। কারণ আজ রাতে ছিল মোমো আর তার বাবার সঙ্গে কাটানোর শেষ রাত। কারণ পরের দিনই মোমোকে স্কুলের বোর্ডিংয়ে চলে যেতে হবে। তো পরের দিন সকালবেলায় মোমো যখন রেডি হয়ে স্কুলের জন্য বের হচ্ছিল, তখন তাদের প্রতিবন্ধী সেন্টারে সবাই মোমোকে বিভিন্ন গিফট দেয় এবং তাকে অনেক আদর করে। এসব কিছু দেখে মোমো বেশ ইমোশনাল হয়ে যায়, কারণ এখানকার সবাই ছিল তার বন্ধু। তাদেরকে রেখে দূরে থাকাটা তার জন্য অনেকটাই কষ্টকর। এবার মোমো যখন গাড়িতে উঠে স্কুলের জন্য রওনা হয়, তখন সেখানকার সবাই মোমোর জন্য কাঁদতে থাকে, কারণ তারা সবাই এই বাচ্চাটিকে খুবই ভালোবাসত। তাকে ঘিরেই ছিল তাদের হাসি আনন্দ সবকিছু। কিন্তু একটি বিষয় ভেবে তারা সবাই খুবই খুশি হয় যে মোমো এমন একটি ভালো স্কুলে পড়লে ভবিষ্যতে বড় কিছু করতে পারবে। এদিকে সবাইকে ছেড়ে চলে আসার পর মোমোর আজকে সারাদিন মন খারাপ ছিল। এজন্য সেদিন মোমো স্কুলের টিচারের সঙ্গে কোনো কথাই বলছিল না, সে চুপচাপ ছিল। কিন্তু যখন মোমো বুঝতে পারে যে তার বাবা তাকে এই স্কুলে ভর্তি করানোর জন্য কতটা কষ্ট করেছে, তখন সে তার বাবাকে খুশি করানোর জন্য কথা বলে। মোমো আসলে ছোট হলেও অনেক কিছুই বোঝে। এরপর মোমো চলে আসে তার স্কুলে। স্কুলে তার দিনগুলো বেশ ভালোই কাটতে থাকে। মোমো খুব অল্প সময়ের ভেতর সবার সঙ্গে ভালো বন্ধুত্ব করে ফেলে। সে নতুন বন্ধু পেয়ে স্কুলে পড়তে এখন ভীষণ ভালোবাসে। এদিকে জিয়ান লাবুর কথা মতো মোমোর সঙ্গে থাকার জন্য একটি হোটেল ভাড়া করে নেয়। এখানে তারা বাবা মেয়ে একসঙ্গে থাকতে শুরু করে, তাই মোমোকে আর স্কুলের বোর্ডিংয়ে থাকতে হয় না। মোমো স্কুল শেষ করে তার বাবার কাজে সবসময় তাকে সাহায্য করে। এমনকি মোমো প্রতিদিন তার বাবার স্কুটিতে করে স্কুলে যায়। তার সব খরচ বহন করার জন্য জিয়ান আরও একটা নতুন কাজ খুঁজেছে, যাতে তার মেয়ের চলাফেরায় কোনো কষ্ট না হয়। তো একদিন মেয়ে রাতে জিয়ানকে ডেকে পাঠায় তার গাড়ি নিয়ে কোথাও বের হওয়ার জন্য। মেয়ের কল পেয়ে জিয়ান দ্রুত ছুটে আসে। তবে আজ মেয়ে তাকে বলে যে সে নিজে গাড়ি চালাবে আর পাশে বসে থাকবে জিয়ান। জিয়ান মেয়ের কথা মতো সবকিছু মেনে নেয়। তবে কিছুক্ষণ পর দেখা যায় যে মেয়ে গাড়ি চালাতে চালাতে উল্টো দিকে গাড়ি চালানো শুরু করেছে। এটা দেখে জিয়ান বারবার মেয়েকে এভাবে গাড়ি চালাতে নিষেধ করে। সে ইশারা করে তাকে গাড়ি থামাতে বলে, কিন্তু মেয়ে তার কোনো কথাই শুনছিল না। তবে এমনভাবে বেপরোয়া গাড়ি চালানোর পর হঠাৎ করে আরেকটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এরপর ফাইনালি মেয়ে গাড়িটা থামায় এবং জিয়ানকে ইশারা দিয়ে বোঝায় তারা এই অ্যাক্সিডেন্টটা ইচ্ছে করে করিয়েছে। এটা সম্পূর্ণ তাদের প্ল্যান ছিল। মূলত মেয়ে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে কারণ তার এই গাড়িতে একটি ইন্স্যুরেন্স করা আছে। যদি কোনো অ্যাক্সিডেন্টে গাড়ির কোনো ক্ষতি হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সমস্ত ক্ষতিপূরণের টাকা মেয়েকে দিয়ে দেবে। তো এবার কিছুক্ষণ পর জিয়ান গাড়ি থেকে নেমে দেখতে পায় যে অপর প্রান্তে যেই গাড়িটি অ্যাক্সিডেন্ট করা হয়েছে, ওই গাড়িতে আর কেউ নয় বরং লাবু রয়েছে। অর্থাৎ লাবু আর মেয়ে দুজন মিলে এই প্ল্যান করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে। এমনকি জিয়ান এটাও দেখতে পায় যে গাড়ির যতটুকু ক্ষতি হয়েছে তার থেকে বেশি ক্ষতি করার জন্য লাবু গাড়ির রেঞ্জ নিয়ে গাড়িটিকে আঘাত করে এবং ইচ্ছেমতো গাড়িটিকে ভাঙতে থাকে, যাতে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে পারে এই গাড়িটি রোড অ্যাক্সিডেন্টে ক্ষতি হয়েছে। এসব কিছুর জন্য জিয়ান আজকে অনেক রাত করে হোটেলে আসতেই হোটেল ম্যানেজার জিয়ানকে অনেক কথা শোনায়। সেই সাথে তার বকেয়া হোটেল ভাড়াও দিয়ে দিতে বলে এবং তাকে ওয়ার্নিং দিয়ে বলে, যদি 2 দিনের ভেতর তুমি হোটেল ভাড়া না দাও, তাহলে তোমাকে আর তোমার মেয়েকে হোটেল থেকে বের করে দেব। একথা শুনে জিয়ান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তার কাছে টাকা ম্যানেজ করার কোনো উপায় ছিল না। তবে পরের দিন জিয়ান দেখতে পায় যে সত্যি সত্যি মেয়ে সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেক টাকা পেয়েছে, যার কারণে সে অনেক চিন্তা ভাবনা করে সে ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে দেখা করতে যায়। আর সেখানে সে মেয়ে আর লাবুদের বসের সঙ্গে দেখা করে। মূলত লাবু আর মেয়ে একটা চক্র হয়ে এই কোম্পানির সঙ্গে প্রতারণা করে চলছে দিনের পর দিন। তাদের এই চক্রটির কাজ হচ্ছে বড় বড় গাড়ি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করিয়ে বীমা কোম্পানি থেকে টাকা নেওয়া। তো সেই প্রতারক চক্রের প্রধান জাওয়ের সঙ্গে জিয়ান দেখা করে। জিয়ান খুব ভালোভাবেই জানে যে জাওয়ের কাছে সে কোনো ভালো কাজ পাবে না, তারপরও সে অভাবে পড়ে এখন খারাপ রাস্তা বেছে নিয়েছে। তবে এমনিতে সে অনেক সৎ একজন মানুষ। তো দেখা যায় জাও জিয়ানকে তার সম্পূর্ণ কাজ খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। আসলে এখন মোমোকে তার কাছে রাখার জন্য আদালতে তাকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হবে, যার কারণে জিয়ান এই কাজটি খারাপ জানা সত্ত্বেও কাজটি করতে রাজি হয়ে যায়। তবে এই কাজটি করতে প্রতিদিন রাতেই তাকে গাড়ি নিয়ে বের হতে হবে, কারণ এই কাজগুলো রাতের আধারেই করতে হয়। এরপর দেখা যায় জিয়ান প্রতিদিন রাতে একা একা মোমোকে ঘুম পাড়িয়ে রেখে হোটেল থেকে বেরিয়ে আসে। আর সে যাওয়ার কথা মতো বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট করায়। যাই হোক, একদিন এমনভাবে গাড়ি অ্যাক্সিডেন্টের উদ্দেশ্যে জিয়ান বের হলে সে বারবার করে গাড়িটিকে চালিয়ে সেটাকে অ্যাক্সিডেন্ট করাতে থাকে, কারণ গাড়িটি সহজে ভাঙছিল না। কিন্তু এতে করে জিয়ানও তার শরীরে অনেক আঘাত পায়। অ্যাক্সিডেন্টে গাড়ির কাঁচ ভেঙে জিয়ানের মাথায় কাঁচের টুকরো ঢুকে যায়। তবে তারপরও জিয়ান বিন্দুমাত্র পিছপা হয় না, কারণ সে জানে যে এই কাজটি করতে পারলে সে অনেকগুলো টাকা পাবে, তার মেয়ের ভবিষ্যৎটিকে ভালোভাবে গড়তে পারবে। তাই সে হাজার কষ্ট হলেও মোমোর জন্য প্রত্যেকটি কাজের জন্যই প্রস্তুত ছিল। প্রথম মোমো এই বিষয়গুলো তেমন একটা বুঝতে পারত না, কিন্তু পরবর্তীতে সে লক্ষ্য করে যে তার বাবা আগের চাইতে অনেকটাই ক্লান্ত থাকে। সবসময় তার চোখে মুখে ঘুমের রেশ লেগে থাকে। এমনকি মাঝে মাঝে সে তার বাবার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। বাবার শরীরে এভাবে ক্ষত দেখে মোমো বেশ ভয় পেয়ে যায়। এমনকি প্রায় সময় মোমো তার বাবার কাছে জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কিন্তু তার বাবা জিয়ান তাকে কোনো উত্তরই দিত না। এমনকি সে মোমোকে নিয়ে যখন গার্ডেনে যেত, তখন মোমো অসহায়ের মতো তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকত। আগের মতো সে তার বাবার সঙ্গে খেলা করতে চাইত।
সে সবসময় তার বাবার চোখে মুখে আগের বাবাকে ফিরে পেতে চাইত। তার বড় স্কুলে ভর্তি হওয়ার আগে তার বাবা অনেক ভালো ছিল, সবসময় সে হাসি খুশি থাকতো। কিন্তু এখন কেন যেন সবসময় মন মরা হয়ে থাকে। আসলে জিয়ানি অবৈধ কাজ করে ভেতরে ভেতরে অনেক অনুতপ্ত বোধ করছিল। এদিকে মোমো এখন ভেতরে ভেতরে সবসময় চিন্তা করতে থাকে যে বড় স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই তার বাবা পরিবর্তন হয়ে গিয়েছে। তাই একদিন সে তার বাবাকে গার্ডেনের দোলনায় বসিয়ে খুব আগ্রহ নিয়ে বলে, আমি নতুন একটা খেলা খুঁজে পেয়েছি, তুমি কি আমার সঙ্গে খেলবে? এরপর সে তার নতুন খেলনা দিয়ে তার বাবার সঙ্গে খেলা করতে শুরু করে। সে মুখে বাঁশের একটা বাঁশি নিয়ে খুব সুন্দরভাবে বাজাতে শুরু করে। আসলে ক্লাসে তাদেরকে এই বাঁশি বাজানো শেখানো হয়েছে। মোমোর এত সুন্দর বাঁশি বাজানো দেখে জিয়ান অনেক ইমোশনাল হয়ে যায়। যেহেতু জিয়ান কোনো কিছুই কানে শুনতে পেত না, কিন্তু সে তার মন দিয়ে অনুভব করতে পারে যে তার মেয়ে কতটা সুন্দরভাবে বাঁশি বাজাচ্ছে। বাবাকে এত খুশি দেখে মোমো অনেকদিন পর বেশ খুশি হয়। এরপর জিয়ান মোমোর হাত থেকে খেলনা বাঁশিটি নিয়ে তাকে বাজিয়ে শোনাতে থাকে। এতে করে মোমো অনেক খুশি হয়, তার চোখে যেন আনন্দে পানি চলে আসে। অনেকদিন পর তার বাবা তার সঙ্গে আবারও আজ খেলা করছে। এরপর জিয়ান মেয়ার তাদের বস যাওয়ার সঙ্গে দেখা করে তার প্রাপ্য টাকা চাইলে তারা জিয়ানকে কোনো টাকা দিতে অস্বীকার করে। কারণ হিসেবে তারা জিয়ানকে বলে, তোমার ওই গাড়িটাকে আরো আঘাত করা উচিত ছিল, তুমি যে আঘাত করেছো এতে ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে কোনো টাকাই দেবে না। এরপর আজ রাতে তাকে তারা আবারও একটি নতুন কাজে যেতে বলে, আর টাকার জন্য জিয়ানও রাজি হয়ে যায়। তো রাতে যখন জিয়ান তার মেয়েকে ঘুম পাড়িয়ে চুপি চুপি হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মোমো তাকে দেখে ফেলে। মূলত মোমো আজ রাতে ঘুমোয়নি, কারণ সে আজকে তার বাবাকে ফলো করতে চাইছিল। এরপর জিয়ান বেরিয়ে যাওয়ার সাথে সাথে মোমো তার পেছন পেছন দৌড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মোমো দেখতে পায় তার বাবা আলাদা একটি পোশাক পরে একটি গাড়িতে উঠে পড়েছে। মোমো তখন তার বাবার সাথে লুকিয়ে লুকিয়ে ওই গাড়িতে উঠে পড়ে এবং তার চোখে ঘুম থাকায় সে গাড়ির ভেতরেই ঘুমিয়ে যায়। আর কিছুক্ষণ পর দেখা যায় জিয়ান সেই গাড়িটি চালাতে চালাতে সামনে একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করতে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মোমোর ঘুম ভেঙে গেলে দেখে সামনে থেকে একটি গাড়ি বেপরোয়াভাবে তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে দ্রুত তার বাবাকে পেছন থেকে ধাক্কা দিতে শুরু করে। তবে যেহেতু তার বাবা কানে শুনতে পায় না, তাই এখানে আওয়াজ করেও কোনো লাভ নেই। মোমো অনেক চেষ্টা করেও তার বাবাকে কিছুই বলতে পারে না। এরপর জিয়ান হঠাৎ করে তার মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর সে তার গাড়িকে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। জিয়ান তার গাড়ির কন্ট্রোল আনতে আনতে বেশ বড় ধরনের একটি দুর্ঘটনা হয়। একটি ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পড়ে যায়। এতে করে গাড়ির ভেতরে থাকা তার মেয়েও অনেক আহত হয়। জিয়ানেরও অনেক আঘাত লেগেছিল। তারপরও সে দ্রুত গাড়ির ভেতর থেকে তার মেয়েকে বের করে দেখতে পায় যে মোমোর অবস্থা খুবই খারাপ। সে এখন এই অবস্থায় তার মেয়েকে নিয়ে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপর সে তার মেয়েকে কোলে নিয়ে সামনের দিকে ছুটতে থাকে। আশেপাশে এখন একটি গাড়িও ছিল না। জিয়ানের এমন অবস্থা যে সে চিৎকার করে কাউকে ডাকতেও পারে না। জিয়ান শুধু পাগলের মতো তার মেয়েকে নিয়ে ছুটতে থাকে। মনে হচ্ছিল কেউ যেন তার হৃৎপিণ্ডের একটি টুকরোকে নিয়ে যাচ্ছে। জিয়ান অনেক চেষ্টা করেও সেখানে কারো সাহায্য পায় না। তবে সে অনেক কষ্ট করে কোনো মতে তার মেয়েকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়। কিন্তু সে ডক্টরকে কোনো কিছু বলে বোঝাতে পারছিল না, কারণ হাসপাতালে সাইন ল্যাঙ্গুয়েজ বোঝার মতো কেউ ছিল না। ডক্টররা যখন জিয়ানের কাছে বারবার তার পরিবারের খোঁজ করছিল, এক পর্যায়ে জিয়ান বাধ্য হয়ে ডক্টরকে তার ওয়াইফ জিংয়ের নাম্বার দিয়ে দেয়। কারণ ডক্টররা তার কথা বুঝতে না পারার কারণে তারা তাদের পরিবারের অন্য কারোর সাথে কথা বলতে চাইছিল। তাই জিয়ান বাধ্য হয়ে জিংয়ের নম্বরটি দিয়ে দেয়, যাতে করে জিং এসে অন্তত ডক্টরদেরকে বুঝিয়ে বলতে পারে, যেন তারা তার মেয়ের ভালোভাবে চিকিৎসা করে। এদিকে জিন হসপিটাল থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দৌড়ে ছুটে আসে। হসপিটালে এসে সে দেখতে পায় জিয়ানের খুবই বাজে অবস্থা, আর সে মন খারাপ করে বাহিরে বসে আছে। এরপর জিং যখন ডক্টরের সঙ্গে কথা বলতে আসে, তখন সে জানতে পারে মোমোর অবস্থা অনেক খারাপ। সে গুরুতরভাবে আঘাত পেয়েছে, আর তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এসব জানতে পেরে জিয়ান খুবই কষ্ট পায়। সে যেন তার নিজেকেই ক্ষমা করতে পারছিল না, কারণ তার ভুলের কারণেই তার মেয়ের সঙ্গে এমন কিছু হয়েছে। সে যদি কোনো অন্যায় পথ বেছে না নিত, আজকে হয়তো তার মেয়ে মোমোর এই অবস্থা হতো না। সে ভাবছিল সৃষ্টিকর্তা হয়তো তাকে শাস্তি দিয়েছে, তার পাপের জন্য তার মেয়েকে আজকে চরম মূল্য দিতে হচ্ছে। জিং তখন মোমোকে তার বুকে জড়িয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে, কারণ মোমোর কন্ডিশন এখন কিছুটা ভালো হয়েছে। তাই ডক্টর মোমোকে বাড়িতে নিয়ে যেতে বলেছে। তবে মোমোর এই অবস্থা দেখে জিং তো জিয়ানের উপর প্রচন্ড রেগে যায়। সে মোমোকে বুকে জড়িয়ে নিয়ে জিয়ানকে উদ্দেশ্য করে বলে যে তার জন্যই আজকে তার মেয়ের এই অবস্থা। এত বড় ঘটনার পর সে তো আর কোনোভাবেই তার মেয়েকে তার কাছে রাখবে না। মোমোকে যেভাবেই হোক সে নিয়ে যাবে। এসব বলে জিং তখন জোর করে মোমোকে নিয়ে যাচ্ছিল। কিন্তু জিয়ানি খানি কথা বলতে না পারলেও বারবার জিংকে অনুরোধ করছিল, যাতে করে সে কোনোভাবে তার মেয়েটাকে নিয়ে না যায়, কারণ তার মেয়েটি তো তার বেঁচে থাকার শেষ অবলম্বন। কিন্তু জিং তার উপর এত বেশি রেগেছিল যে সে তার কোনো কথাই শুনতে চাইছিল না। এমনকি আজ থেকে সে জিয়ানকে মোমোর কাছ থেকে দূরে থাকতে বলে এবং বলে যে তার সঙ্গে তাদের আদালতে দেখা হবে। এই বলে সে মোমোকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার মোমো একটু সুস্থ হলে জিয়ানকে আদালতে ডাকা হয়। জিয়ান এখানে লজ্জায় তার মাথায় নিচু করে রাখে, কিন্তু সে তার মেয়ে মোমোকে দেখার জন্য একদম অস্থির হয়ে পড়েছিল। তবে জিং তাকে বলে যে সে যেন তার মেয়ের কথা বলার সাহস দ্বিতীয়বার না করে। জিয়ান তখন বুঝতে পারছিল না যে সে আদালতে আজকে কি বলবে, যাতে করে তারা তার মেয়েকে তাকে ফিরিয়ে দেয়। এরপর অনেক সাহস করে জিয়ান তাদের সবাইকে বুঝিয়ে বলে যে তার সঙ্গে আসলে কি হয়েছিল, কেন তার মেয়ের এই অবস্থা হয়েছে। সবকিছু শোনার পর আদালতে সিদ্ধান্ত নেওয়া হয়
যে মোমো আজকে যাকে বেছে নেবে তার কাছেই তাকে দিয়ে দেয়া হবে। তাই কিছুক্ষণ পর মোমোকে সেখানে নিয়ে আসা হয়। মোমো প্রায় অনেক সময় যাবৎ তার বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। তবে তার বাবা লজ্জায় তার দিকে চোখ তুলে তাকাতে পারছিল না, কারণ তার জন্যই তো তার মেয়েকে কতটা কষ্ট পেতে হয়েছে। এরপর মোমোকে প্রশ্ন করা হয় যে সে কার সঙ্গে থাকতে চায়, তার বাবার সঙ্গে নাকি তার মায়ের সঙ্গে। এই প্রশ্ন শুনে মোমো একদম নিস্তব্ধ হয়ে যায়। সে সেখানে কোনো কথাই বলছিল না। আসলে একজন সন্তানের কাছে এই প্রশ্নটি সবচাইতে কঠিন প্রশ্ন। এবার মোমো প্রায় অনেক সময় যাবৎ চিন্তাভাবনা করে তার একটি আঙুল তার মায়ের দিকে দেখিয়ে দেয়, অর্থাৎ সে তার মায়ের সঙ্গে থাকতে চায়। এটা দেখে জিং প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে দৌড়ে গিয়ে মোমোকে জড়িয়ে ধরে। আর জিয়ানের হৃদয়টা যেন একদম ভেঙে চুরে তছনছ হয়ে যায়, কারণ যে মেয়েকে সে ছোটবেলা থেকে এতটা কষ্ট করে লালন পালন করেছে, সেই মেয়ে কিনা আজকে তাকে রেখে তার মাকে বেছে নিয়েছে। তাই জিয়ান খুবই কষ্ট পাচ্ছিল, কারণ জিয়ান জানত যে মোমো যদি জিংয়ের কাছে চলে যায় তাহলে জিং তাকে মোমোর সঙ্গে দেখা করতে দেবে না। তাই তার খুবই কষ্ট হচ্ছিল। এবার আদালত থেকে জিংয়ের কাছে মোমোর সমস্ত দায়িত্ব দেয়া হয়, অর্থাৎ জিং মোমোকে পেয়ে যায়। আসলে জিং মোমোকে তার বাবার ব্যাপারে সবকিছু খুলে বলেছিল, যে তার বাবা কিভাবে অবৈধ কাজে নিজেকে জড়িয়ে ফেলেছে। তাই হয়তো মোমোর তার বাবার প্রতি ঘৃণা তৈরি হয়েছে, এই জন্যই আজকে সে তার মাকে বেছে নিয়েছে। এদিকে জিয়ান মনে মনে চিন্তা করে যে মোমো যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত। তার মেয়েটা ছোট হলেও অনেক বুদ্ধিমান, কারণ মোমো তার মায়ের কাছেই বেশি ভালো থাকবে। আর সে তো বাবা হিসেবে একজন অযোগ্য মানুষ, তা না হলে সে কি এতটা কেয়ারলেস হতে পারত? তাই জিয়ান মোমোর জন্য কষ্ট পেলেও একদিক থেকে তার ভালোই লাগছিল যে মোমো এখন অন্তত ভালো থাকবে। এরপর আস্তে আস্তে মোমোর তার মায়ের সঙ্গে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। মোমো আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল। মোমোর মা জিং এখন প্রতিদিন মোমোকে স্কুলে দিয়ে আসে এবং নিয়ে আসে। আর এদিকে দেখা যায় জিয়ান প্রতিদিন তার মেয়ে মোমোর স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর সে দূর থেকে একবার করে হলেও মোমোকে এসে দেখে যায়। তবে সে এই কাজটি লুকিয়ে লুকিয়ে করত। আসলে তার ভিতরে এখন সবসময় একটি অপরাধবোধ কাজ করত, যদিও সে বর্তমানে সেই অবৈধ কাজটি ছেড়ে দিয়েছে, কারণ এখন আর তার টাকার কোনো প্রয়োজন নেই। যে ছোট্ট মানুষটির জন্য তার টাকার প্রয়োজন ছিল সেই তো এখন তাকে ছেড়ে চলে গিয়েছে। এদিকে আমরা মোমোকে দেখতে পাই, যদিও এখন মোমোর কাছে প্রায় সবকিছুই ছিল, কিন্তু মোমোর মা আসলে মোমোকে খুব একটা সময় দিতে পারত না। সে তার বর্তমান হাজবেন্ড এবং বাচ্চাকে নিয়ে তার সময় পার করত, আর মোমোর ওপর যে যে দায়িত্ব রয়েছে সেটা সে পালন করত। তবে মোমোর বাবা যেমন সবসময় তার সঙ্গে খেলা করত, তাকে হাসাতো, এমনটা তার মা করতে পারত না। তাই মোমো আস্তে আস্তে তার বাবার অভাব বুঝতে শুরু করে। তার এখন সবসময় তার বাবার কথা মনে পড়তে থাকে। সে যখন বাহিরে অথবা স্কুলে যাওয়ার জন্য বের হয়, আশেপাশে তার চোখ দুটো যেন তার বাবাকেই খুঁজতে থাকে। সে তার বাবার সঙ্গে কাটানোর সেই সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে, যে তার বাবা তাকে খুশি করার জন্য কত কিছু করেছে। মানুষটা কথা বলতে না পারলেও মোমোর কখনো একা ফিল হতো না, কিন্তু এখন তার মনে হচ্ছে সে পৃথিবীতে একদম একা, যার কারণে সে এখন কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। এমনকি ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, সেই সাথে কারোর সঙ্গে তেমন কথাও বলে না। তার মুখটা সবসময় মলিন হয়ে থাকে। আর এই বিষয়গুলো জিং লক্ষ্য করে বুঝতে পারে যে মোমো আসলে তার বাবা জিয়ানকে অনেক মিস করছে। মোমো প্রতিদিন রাতের বেলা একা একা ছায়ার সঙ্গে হাত নাড়িয়ে খেলা করত, ঠিক যেমনটা সে তার বাবার সঙ্গে খেলত। অন্যদিকে জিয়ানেরও মোমোর মতোই অবস্থা। মোমোকে ছাড়া তার জীবনের যেন সমস্ত রং হারিয়ে গিয়েছে। সে তার মেয়ে মোমোর রেখে যাওয়া খেলনাবাসিগুলো দিয়ে খেলা করে, আর সে তার মেয়েকে মনে করতে থাকে। তো একদিন জিয়ান এমন বাসা নিয়ে খেলা করার সময় সেখানে লাবু আসে এবং দেখতে পায় যে জিয়ান এমন অদ্ভুত আচরণ করছে। এটা দেখে লাবু তাকে বলে, তুমি তো আর কিছুদিনের ভেতর তোমার মেয়ের জন্য পাগল হয়ে যাবে, নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করো। তোমার মেয়েকে এত ভালোবাসার পরও তোমার মেয়ে তো তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এরপর লাবু তাকে থ্রেট দিয়ে বলে, তুমি আদালতে গিয়ে আমাদের কোম্পানির নামে কোনো কিছু বলবে না। যদি আমাদের সম্পর্কে কোনো কিছু বলেছ তাহলে আমরা কিন্তু তোমার অবস্থা খারাপ করে ফেলবো। এই বলে সে জিয়ানকে ধাক্কা মেরে দিয়ে সেখান থেকে চলে যায়। মূলত লাবু একটি খবর পেয়েছিল যে জিয়ান সেদিন আদালতে তাদের সেই ইন্স্যুরেন্সের ব্যাপারটি বলে দিয়েছে, তবে সে তখনও তাদের নাম প্রকাশ করেনি। তাই সে আজকে তাকে থ্রেট দিয়ে গিয়েছে, যাতে করে সে তাদের নাম কখনোই কাউকে না বলে। অন্যদিকে আজকে মোমো যখন তার বিছানায় ঘুমোতে যায়, তখন মোমোর মা তাকে বলে যে তারা মোমোকে নিয়ে সারা জীবনের জন্য নিউজিল্যান্ডে চলে যাবে। সেখানে গেলে মোমো খুব সুন্দর একটি ভবিষ্যৎ পাবে। সে তার জন্য নিউজিল্যান্ডের সবচেয়ে বড় স্কুলে অ্যাডমিশনের ব্যবস্থা করে ফেলেছে। তবে এসব শুনে মোমো একটি কথাও বলে না। এরপর দেখতে দেখতেই মোমো নিউজিল্যান্ডে যাওয়ার দিন চলে আসে। তবে এই কয়েকদিন মোমো তার বাবাকে অনেক খুঁজেছে, যাতে করে সে তার বাবাকে জানাতে পারে যে সে তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, কিন্তু সে কোনো জায়গাতেই তার বাবাকে একটিবারের জন্য দেখতে পায় না। এবার মোমো যখন এয়ারপোর্টে বোর্ডিং পাস করছিল, তখনও তার চোখ দুটো আশেপাশে তার বাবাকেই খুঁজছিল। এবার মোমো যখন বোর্ডিং পাস করে ফেলে, তখন সে তার পরিচিত একটি খেলনার আওয়াজ শুনতে পায়, যেটা দিয়ে সে তার বাবার সঙ্গে খেলা করত। এদিকে দেখা যায় যে জিয়ান কোনোভাবেই তার মেয়ের এই খবরটি জানতে পেরেছে। তাই সে তার মেয়ের সেই খেলনাটি নিয়ে ছুটে এসেছে, যাতে করে তার মেয়ে খেলনাটির শব্দ শুনে তার দিকে তাকায়, কারণ সে তো কথা বলতে পারে না। তাই সে পেছন থেকে ডাকলেও তো তার মেয়ে শুনবে না। এজন্য জিয়ান তখন অনবরত সেই খেলনাটি দিয়ে আওয়াজ করছিল। আর অবশেষে মোমো তার বাবাকে দেখতে পায়। মোমো এতে ভীষণ খুশি হয়ে যায়। সে তখন দৌড়ে সেখানকার একটি গ্লাসের কাছে চলে যায়, যেখান থেকে তার বাবাকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তার বাবাও তাকে দেখতে পায়।
এতদিন পর মোমো তার বাবাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। মোমো তখন কাঁদতে কাঁদতে তার বাবাকে ইশারা দিয়ে তার বাবার কাছে ক্ষমা চায়। আর সে তাকে বলে, বাবা তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ঘৃণা করে তোমার কাছ থেকে দূরে সরে এসেছি। আমি জানি তুমি যা কিছু করেছো আমার জন্য করেছো, আর আমার জন্য তোমাকে বারবার বিপদে পড়তে হয়। তাই আমি মায়ের কাছে এসেছি যাতে করে তুমি আমার জন্য আর কোনো বিপদে না পড়ো, আর কোনো খারাপ কাজে যেন নিজেকে জড়িয়ে না ফেলো। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই। তবে মোমোর বাবা তখন তাকে বুঝিয়ে বলে যে মোমো যে সিদ্ধান্ত নিয়েছে সে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সে তার মায়ের কাছে অনেক ভালো থাকবে, আর তার মায়ের সঙ্গে বিদেশে গেলে তার ভবিষ্যৎ অনেক ভালো হবে। পরবর্তীতে সে যখন ইচ্ছে তখনই তার সঙ্গে এসে দেখা করতে পারবে। মোমোর এইটুকু স্যাক্রিফাইসে তার পুরো জীবনটাই বদলে যাবে, সে অনেক সুন্দর একটি জীবন পাবে। এভাবে জিয়ান তার মেয়েকে বোঝায়, আর সে তার মেয়েকে তার মায়ের কথা শুনতে বলে। সে মোমোকে এটাও বলে যে মোমো যদি নিউজিল্যান্ডে গিয়ে ভালোভাবে লেখাপড়া করে আর সে তার জীবনে ভালো কিছু হতে পারে, তবে জিয়ানের জীবনে সবচাইতে বড় স্বপ্ন পূরণ হবে। তাই মোমো যেন সেখানে গিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করে। মোমো তখন তার বাবার কথায় রাজি হয়, আর সে তার বাবাকে বলে যে সেখানে যাওয়ার পর তার বাবা যেন তাকে প্রতিনিয়ত চিঠি পাঠায়, এতে তার মন কিছুটা ভালো হবে। এরপর সে তার বাবাকে বলে যে চলে যাওয়ার আগে সে তার বাবাকে একবার জড়িয়ে ধরতে চায়। তাই তার বাবাকে সে বোর্ডিং গেটের সামনে আসতে বলে। তার বাবা তখন সেদিকে দৌড়ে ছুটে যায়। মোমো তার বাবার কাছে যাওয়ার জন্য ছুটে চলে যায়, কিন্তু যখনই তারা বাবা মেয়ে বোর্ডিং গেটের কাছে আসে ঠিক তখনই কিছু পুলিশ এসে জিয়ানকে অ্যারেস্ট করে। তারা তাকে মাটিতে চেপে ধরে। মোমো তখন তার বাবার জন্য চিৎকার করে কাঁদছিল, কিন্তু মোমোর মা জিং এসে তখন তাকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল। এদিকে জিয়ানো ইতিবার তার মেয়েকে খুব করে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু পুলিশেরা তাকে এবং মোমোকে টেনে হিঁচড়ে আলাদা করে দেয়। মোমো বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতে থাকে, আর জিয়ানো অনবরত তার মেয়েকে ডাকার চেষ্টা করতে থাকে, কিন্তু তারা বাবা মেয়ে দুজনেই ব্যর্থ হয়। আর বাবা মেয়ের এমন দৃশ্য দেখে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা সবার চোখে পানি চলে আসে। তবুও সমাজের নির্মম নিয়ম তাদের দুজনকে শেষবারের মতো কাছে আসতে দেয় না। মোমোর মা মোমোকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর জিয়ানকে পুলিশেরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। কারণ পুলিশেরা ইনভেস্টিগেশন করে সেই গ্যাংটি সম্পর্কে জানতে পেরেছিল, যারা কিনা ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে প্রতারণা করে চলছে, আর তাদের নামের লিস্টের মধ্যে জিয়ানেরও নাম ছিল। তাই পুলিশ আজকে জিয়ানকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে। এখন এই সমস্ত কিছু নিউজে দেখানো হচ্ছিল, যেটা মোমো টিভির মাধ্যমে দেখতে পায়। সে দেখে যে তার বাবাকে সহ অনেক মানুষকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে মোমোর খুবই কষ্ট হচ্ছিল, কারণ মোমো এটা অনেক ভালোভাবেই জানে যে তার বাবা আসলে কোনো অপরাধী নয়, বরং তার জন্যই তার বাবার আজকে এই পরিণতি। মোমো তখন কাঁদতে কাঁদতে তার মাকে বলে, জানো মা, আমি সেদিন আদালতে তোমাকে কেন চুজ করেছি, যাতে করে আমার জন্য বাবাকে এই কাজটি না করতে হয়। হয়তো বাবার জীবনে আমি না থাকলে বাবার জীবনটা অনেক সুন্দর হতো, আজকে বাবার এমন পরিণতি হতো না। আমার জন্যই টাকা উপার্জন করতে গিয়ে বাবার আজকে এই অবস্থা হয়েছে। জানো মা, আমি বাবাকে অনেক ভালোবাসি, তারপর আমি বাবার ভালোর জন্য বাবাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আর বাবাকে আমি কিভাবে না ভালোবেসে থাকতে পারি বলো? কারণ ছোটবেলা থেকে তো আমি দেখেছি যে কিভাবে আমার বাবা আমাকে আগলে রেখেছে, কত যত্ন নিয়ে আমাকে মানুষ করেছে, কত কষ্ট করে আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করেছে। অথচ তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তুমি একটিবারও আমার খবর পর্যন্ত নাওনি। তুমি তোমার নতুন পরিবার নিয়ে বেশ ভালো ছিলে, কিন্তু অন্যদিকে আমার বাবা আমার জন্য নিজের পুরো জীবনটাই দিয়ে দিয়েছে। মোমোর মতো ছোট্ট একটা মানুষের মুখে এসব কথা শুনে মোমোর মা আজকে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে জিয়ান এবং মোমোর সঙ্গে কত বড় অন্যায় করেছে। মাকে ছাড়া মোমোর কতটা কষ্ট হয়েছে, তবে জিয়ান মোমোকে মা বাবা দুজনের ভালোবাসাই দিয়েছে। মোমো তখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে অনুরোধ করে যে তার মা যেন তার বাবাকে সাহায্য করে, তার বাবাকে যেন সে জেল থেকে বের করে নিয়ে আসে। এর বিনিময়ে তার মা তাকে যা বলবে সে তাই শুনবে। তার মা জিং এতে ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর আশ্বাস দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার কিছুদিন পর জিয়ানকে আদালতে নিয়ে আসা হয়, কারণ আজকে আদালতে রায় দেয়া হবে। জিয়ানের জন্য জিয়ানের সমস্ত বন্ধুরা আদালতে এসেছিল, এমনকি জিঙো তার মেয়ে মোমোকে নিয়ে সেখানে চলে এসেছে। আর মোমো যখন এখানে তার বাবাকে হাতকড়া পরা অবস্থায় দেখতে পায়, তখন তার ভেতরে খুবই কষ্ট হচ্ছিল। সে সেখানে বসে বসে কাঁদছিল। এদিকে জিয়ানকে দেখে সবাই ইশারা দিয়ে আশ্বাস দিচ্ছিল যে সবাই তার পাশে আছে, সে যেন কোনো ভয় না পায়। একজন সাইন ল্যাঙ্গুয়েজের উকিল এখানে জিয়ানের কাছে জানতে চায় যে এসবের সঙ্গে কে কে জড়িত। সে যদি এখানে সত্য কথা বলে এবং সকলের নাম প্রকাশ করে, তাহলে তার শাস্তি অনেকটাই কমে যাবে। কিন্তু এখানে জিয়ানের উত্তর শুনে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ জিয়ান এখানে বলে যে এই কেসে কারো কোনো দোষ নেই, সমস্ত দোষ তার। এসব কিছু সে নিজেই পরিচালনা করেছে, তার পরিকল্পনাতেই বীমা কোম্পানিকে ধোঁকা দেওয়া হয়েছে। এমনকি সে এখানে তাদের বস চাও লি বা কারো ব্যাপারে কিচ্ছু বলে না, বরং সে সমস্ত দোষ নিজের ঘাড়ে তুলে নেয়। সবাই এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমনকি জিয়ানের বন্ধুরা চিৎকার করে বলতে থাকে যে জিয়ানের মতো মানুষ কখনোই এই ধরনের অপরাধ করতে পারে না, সে শুধুমাত্র বাধ্য হয়ে এই কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। কিন্তু তাই বলে এমনটা নয় যে সে নিজে এই প্ল্যান তৈরি করেছিল। তার মতো এমন অসহায় এবং বোবা একজন মানুষ এগুলো কিভাবে করতে পারে? কিন্তু জিয়ান যেহেতু এখন নিজেই সবকিছু স্বীকার করে নিয়েছে, তাই এখন কেউ কিছু বললে কিছুই যায় আসে না। এজন্য জিয়ানকে আদালতে প্রায় 25 বছরের সাজা দেওয়া হয়।
এতে করে সেখানে উপস্থিত সবাই একদম উত্তেজিত হয়ে পড়ে। এদিকে রায় দেওয়া শেষ হলে জিয়ানকে পুলিশেরা টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু মোমো এটা কোনোভাবেই মানতে পারছিল না। সে সেখানে চিৎকার করে কাঁদছিল, আর সে জজকে বারবার বলছিল যে তার বাবা নির্দোষ, তার বাবা এমন কাজ করতে পারে না। মোমো তখন দৌড়ে তার বাবার কাছে ছুটে আসে, যাতে করে পুলিশেরা তার কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নিয়ে না যায়। মোমো বারবার কাঁদতে কাঁদতে পুলিশদের কাছে অনুরোধ করছিল, এমনকি জিংও মোমোর পরিস্থিতি দেখে পুলিশদের কাছে অনুরোধ করছিল যাতে করে কেসটি আরও একবার তদন্ত করে দেখা হয়। এদিকে মোমো আর কোনো উপায় না পেয়ে মেয়ের কাছে সাহায্য চায়, যে কিনা তাকে স্কুলে ভর্তি হতে সাহায্য করেছিল। সে বলে যে মেয়ে তো তার বাবার সম্পর্কে জানে, তাই মেয়ে যেন তার বাবাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মেয়ে এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তবে যখন সে বাবার জন্য মোমোর এমন আর্তনাদ উপলব্ধি করতে পারে, তখন সে নিজের ভুল বুঝতে পারে, আর সে আদালতে সবার সামনে চিৎকার করে বলে যে এই কেসে জিয়ানের সত্যি সত্যি কোনো দোষ নেই, বরং দোষ তো হচ্ছে তার এবং তাদের বস জাওয়ের। তাদের টিমে আরও বেশ কিছু মানুষ আছে যারা কিনা জিয়ানের অসহায়ত্বকে কাজে লাগিয়ে তাকে এই নোংরা কাজে ইনভলভ করেছে। জিয়ান তো আসলে খুবই সৎ একজন মানুষ, সে কখনোই কারো ক্ষতি করেনি, আর সে যা করেছে তার মেয়ের জন্য করেছে। তার মেয়েকে একটু ভালো রাখতে সে তার পুরো জীবনটাই দিয়ে দিয়েছে। আর সে আদালতে মিথ্যে কথা বলেছে তার মেয়েরই জন্য, কারণ তাদের বস যাও তাকে থ্রেট দিয়েছে যে যদি জিয়ান আদালতে সমস্ত সত্য কথা বলে দেয় তাহলে সে তার মেয়ের ক্ষতি করবে। এজন্য জিয়ান বাধ্য হয়ে সমস্ত দোষ নিজের উপর নিয়েছে। তবে মেয়ে এখানে শুধুমাত্র এইটুকুই নয়, বরং সকলের সামনে এটাও বলে দেয় যে তার বস যাও এবং আরও বেশ কয়েকজন অপরাধী এখানেই উপস্থিত আছে। পুলিশেরা তখন সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে ফেলে। আর মেয়ের এত ভালো মানসিকতা দেখে জিয়ান তো একদম অবাক হয়ে যায়, কারণ সে মেয়েকে খারাপ ভেবেছিল, কিন্তু আসলে মেয়েও বাধ্য হয়ে এই কাজগুলো করেছিল। জিয়ান তখন মেয়েকে মন থেকে ধন্যবাদ জানায়। এরপর মেয়ে এখানে জিয়ানকে বলে যে তার মেয়ে মোমো এখন একদম সুরক্ষিত। এই কেসে জড়িত থাকার কারণে তার হয়তো অল্প কিছুদিন শাস্তি হতে পারে, কিন্তু কারাগারে থেকে সে যেন তার মেয়ের ব্যাপারে কোনো দুশ্চিন্তা না করে, কারণ মোমোর আর কোনো বিপদ নেই। এবার আদালতে পুনরায় রায় ঘোষণা করা হয়। জিয়ানের অপরাধ অনুযায়ী তাকে এবার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়, আর জিয়ান তার শাস্তি মাথা পেতে নাই। তবে জিয়ান জানে যে তার মেয়ের এতে কতটা কষ্ট হচ্ছে। এরপর জিয়ানকে তার মেয়ের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়। জিয়ান তখন ইশারার মাধ্যমে তার মেয়েকে বলে, আমি জানি আমার মেয়ে মোমো সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সমস্ত বাচ্চাদের চাইতে বেশি বুঝদার, তাই নিশ্চয়ই তুমি আমার পরিস্থিতিগুলো বুঝতে পারছো। আসলে আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যেটার জন্য আমরা প্রস্তুত থাকি না, কিন্তু সময়ের সাথে সাথে আমাদেরকে সবকিছু মেনে নিতে হয়। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, যে তোমার মতো এত লক্ষ্মী একটি বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা আমার নেই। আমি জানি না আমি কেমন ভালো কাজ করেছি যে সৃষ্টিকর্তা আমাকে তোমার মতো একজন সন্তান উপহার দিয়েছে। তবে আমি চাইবো যে তুমি আমার জীবন থেকে শিক্ষা গ্রহণ করো। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সবসময় তুমি সৎ থাকবে, সৎ পথে জীবনযাপন করে মানুষের মতো মানুষ হবে। এটাই আমার জীবন সার্থক হবে। তবে আমি কথা বলতে পারি না, এতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আজকে আমার একটি বিষয় নিয়ে খুবই আফসোস হচ্ছে যে যদি আমি একটু কানে শুনতে পেতাম তাহলে আমার মেয়ের মিষ্টি কণ্ঠটা একটু শুনতে পারতাম, যেটা তোমার কাছ থেকে দূরে চলে গেলেও আমার কানে সারাদিন বাজত। আমি জানি তোমার কণ্ঠ পৃথিবীর সবচাইতে সুন্দর কণ্ঠ, যেটা আমি হৃদয় দিয়ে অনুভব করতে পারি। তবে তুমি আমাকে কথা দাও যে তুমি আমার জন্য একদম মন খারাপ করবে না। আমি যখন আবারও তোমার কাছে ফিরে আসব তখন তুমি মানুষের মতো মানুষ হবে। বাবার কথাগুলো শুনে মোমোর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তারপরও বাবাকে খুশি করার জন্য সে হাসছিল। এই ঘটনার পর প্রায় অনেকগুলো বছর সময় পার হয়ে যায়। এখানে আমরা মোমোকে দেখতে পাই। বর্তমানে সে অনেক বড় হয়ে গিয়েছে, আর সে এখন বোবা মানুষদের জন্য একজন ট্রান্সলেটর হয়ে কাজ করছে। বিশেষ করে যেই সমস্ত বোবা মানুষেরা মিথ্যে মামলায় ফেসে যায়, মোমো তাদের হয়ে আদালতে লড়াই করে, কারণ তার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তার হৃদয়ে অনেক গভীর প্রভাব ফেলেছিল। তাই যেই সমস্ত বোবা মানুষেরা তাদের কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়, মোমো তাদের জন্য তার সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করে। এবার একদম শেষ দৃশ্যে দেখা যায় যে জিয়ান তার মেয়ের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, অর্থাৎ জিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিল, আর সে এখন তার মেয়েকে নিয়ে খুব সুন্দরভাবে আগের মতোই জীবন কাটাচ্ছে। তো এমনই একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।